স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আরও ৭৩ ফিলিস্তিনির। তাদের এই চরম দুর্ভোগকে উপেক্ষা করে নেতানিয়াহুর সুর ধরে জিম্মি মুক্তিতেই জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে হামাস। এদিকে সিএনএনের প্রতিবেদন বলছে গাজা উপত্যকা ঘিরে হামলায় আরও প্রকট হচ্ছে নেতানিয়াহু ও আইডিএফ প্রধানের মধ্যে মতবিরোধ। মা বাবার ভালোবাসা পাবার আগেই ইসরায়েলি হামলায় তাদের চিরতরে হারিয়েছে ছোট্ট শিশু ইব্রাহিম আল মাবুহ। দাদি এখন তার শেষ আশ্রয়স্থল। শুধু ইব্রাহিম নয়, গাজার প্রতিটি ঘরেই মিলবে এমন হৃদয় বিদারক দৃশ্য। এই ধ্বংসস্তূপ তার উপরে ছিল। আমি জানি না কিভাবে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন। তার মা বাবা এবং ভাই বোনরা নিহত হয়েছেন। এর মধ্যে গাজা দখলের লক্ষ্যে হামলার মাত্রা প্রতিদিনই বাড়াচ্ছে দখলদাররা। এ ভয়াবহ পরিস্থিতিতে যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সঙ্গে হামলা বন্ধে জাতিসংঘের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় গোষ্ঠীটি। তবে এত ফিলিস্তিনির মৃত্যুতেও মুখে কুলুপ এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। সরাসরি পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধ শেষ করলেই ইসরায়েলও শেষ করবে। এদিকে সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, উপত্যকার দখল নিয়ে নেতানিয়াহু এবং তাদের সেনা প্রধানদের মধ্যে মতবিরোধ তীব্র হয়ে উঠেছে। পুরো শহর দখলের পরিকল্পনায় সেনা ও সাধারণ মানুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেন আইডিএফ প্রধান ইয়াল জামির। তবে তার এই সতর্কতাকে উপেক্ষা করেই পুরোদমে এগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির দাবিতে বুধবারও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন ইসরায়েলিরা। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। আফরিন মৌ, নিউজ 24। শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করার কথাও জানান তিনি। এদিকে আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামরিকভাবেই লক্ষ্য পূরণের হুমকি দিয়েছেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও, কিন্তু তাতেও মেলেনি কোনো সমাধান। উল্টো দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে দ্রুত যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছেন ট্রাম্প। পুতিনের সিদ্ধান্ত যাই হোক না কেন, এতে খুশি হব অথবা অসন্তুষ্ট হব। আর যদি আমরা এতে অসন্তুষ্ট হই, তাহলে তার পরিণতি কি হবে সেটা তিনি দেখতে পাবেন। একই সঙ্গে সংকট সমাধানে দ্রুতই জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথাও জানান তিনি। আমি কখনোই বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেইনি। আমি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। মস্কোয় আসুন, আলোচনা হবে। অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার কিয়েভকে সমর্থনকারী দেশগুলোর জোট এ চুক্তি অনুমোদন করবে বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিংয়ে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে বুধবার বিশাল সামরিক কুচকাওয়াজে শি, কিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে অংশ নেন, যা পশ্চিমাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মধ্যে এই বৈঠক চীনকে আবারও কোরিয়া উপদ্বীপে তার প্রভাব প্রতিষ্ঠার সুযোগ দিচ্ছে। তবে পিয়ংইয়ং, মস্কো এবং বেইজিং উভয়ের কাছ থেকেই সুবিধা নিতে চাইবে বলে ধারণা করা হচ্ছে। পর্তুগালের রাজধানী লিসবনে একটি কেবল কার লাইনচ্যুত হয়ে অন্তত 15 জন নিহত ও 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। লিসবনের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক গ্লোরিয়া ফিউনিকুলার বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীবাহী হলুদ রঙের কেবল কারটি হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান যানটি ব্রেক ছাড়াই দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে এবং একটি ভবনে সজোরে ধাক্কা খায়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গত কয়েক বছরে যানবাহনের চাপ যতটা ছিল সেই অনুযায়ী সম্ভবত ঠিকঠাক যত্ন নেওয়া হয়নি। হয়তো চাপটা খুব বেশি হয়ে গিয়েছিল এবং রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। পর্তুগালের প্রেসিডেন্ট ও লিসবনের মেয়র এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ অন্যান্য বিশ্ব নেতারা। নিবির আমিন, নিউজ 24। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে নৌকাডুবিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টুঙ্গান সুলে শহর থেকে ডুগা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল নৌকাটি। কাইঞ্জি জলাধারের গাউসাওয়া এলাকায় ডুবন্ত গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে এটি তলিয়ে যায়। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে শতাধিক যাত্রী ছিলেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন অতিরিক্ত যাত্রী বহন এবং সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে। কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার কাজ এখনো চলছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে $42 কোটি 50 লাখ জরিমানা করেছে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত। অভিযোগ রয়েছে গুগল তার কোটি কোটি ব্যবহারকারীর ট্র্যাকিং ফিচার বন্ধ থাকার পরেও তাদের তথ্য সংগ্রহ করে আসছিল। 8 বছর ধরে চলা এই মামলায় গুগলের বিরুদ্ধে আনা 3টি অভিযোগের মধ্যে 2টিকে সত্য বলে রায় দেন জুরিরা। তবে আদালত গুগলের এই কাজকে বিদ্বেষপূর্ণ বলে মনে করেনি, তাই কোনো শাস্তিমূলক জরিমানা করা হয়নি। এই মামলায় বাদীরা $3,100 কোটি বেশি ক্ষতিপূরণ চেয়েছিলেন। চীনে প্রথম বিদেশ সফরে কিশোরী মেয়েকে নিয়ে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আর এতেই জোরালো হয়েছে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি নিয়ে জল্পনা কল্পনা। চীনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে বাবার ছায়াসঙ্গী হয়ে ফের আলোচনায় কেন্দ্রবিন্দুতে কিমের মেয়ে জু আয়ে। এটি তার প্রথমবার দেশের বাইরে প্রকাশ্যে উপস্থিতি। সাধারণত রহস্যে ঘেরা উত্তর কোরিয়ার শাসক পরিবারের সদস্যদের নাম পরিচয় প্রকাশ্যে আসে না। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলছেন কিমের সঙ্গে চীনে যাওয়া এই কিশোরী তার মেয়ে জু আয়ে। গুঞ্জন জোরালো হয়েছে এবং কানাঘুষা শোনা যাচ্ছে যে এই মেয়ে হতে চলেছেন কিমের উত্তরসূরি। কিম পরিবারের বংশানুক্রমিক শাসনে সাধারণত পুরুষ উত্তরাধিকারী নেতৃত্ব দিয়ে আসলেও এবার ব্যতিক্রম ঘটতে পারে এমন ধারণায় এখন আলোচনায়। কিম জং উনের সন্তানদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোকে কড়া হাতে নিয়ন্ত্রণ করা হয়। 2022 সালে কিম নিজে প্রথমবার মেয়ে জু আইকে বিশ্বের সামনে নিয়ে আসেন। সেই বাবার সঙ্গে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শিল্পের বাজারেও লিঙ্গ বৈষম্য। ডেনমার্কের এক শিল্পী কলাকে নারীত্বের প্রতীকরূপে উপস্থাপন করে একটি শিল্পকর্ম বিক্রি করেছেন প্রায় $13,000। দামটি ইচ্ছে করেই রাখা হয়েছে এক পুরুষ শিল্পীর একই ধরনের শিল্পকর্মের 10 ভাগের 1 ভাগ। এই অভিনব প্রতিবাদী শিল্পকর্মটি এখন শিল্প দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলা দিয়ে এমনও প্রতিবাদ হয়। ড্যানিশ শিল্পী থাইরা হিলডেন একটি কলাকে নারীত্বের প্রতীকী রূপ দিয়েছিলেন। কোপেনহেগেনের আর্ট ফেয়ারে সেই শিল্পকর্মই বিক্রি হলো প্রায় $13,000। কিনেছেন অ্যান্ডার্স অ্যান্ডারসেন নামের এক সংগ্রাহক। তবে চমকটা হলো এর দামে। 2019 সালে দেয়ালে টেপ দিয়ে সাটা এক পুরুষ শিল্পীর কলা বিক্রি হয়েছিল লক্ষাধিক $। থাইরা ইচ্ছে করেই তার কলার দাম রেখেছেন সেই দামের মাত্র 10%। লক্ষ্য একটাই, শিল্পের বাজারে নারী পুরুষের বৈষম্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো।
শিল্পীর এই প্রতিবাদ যে আলোচনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য, আর ক্রেতাও কম যান না। তিনি জানিয়েছেন, শিল্পীর এই প্রতিবাদী বার্তা বাঁচিয়ে রাখতে প্রতিদিন নতুন করে একটি তাজা কলা বদলে দেবেন, অর্থাৎ শিল্প থাকবে তবে কলা পচবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে 770 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন 377 জন। দেশটির পর্যটন এলাকা বুকিত বিন্তাগে এই অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্র অপব্যবহার এসব কারণে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে আটক হয়েছেন 770 জন অবৈধ অভিবাসী। মঙ্গলবার 2 সেপ্টেম্বর সন্ধ্যায় পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিন্তায়ে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন 377 জন। এছাড়া মিয়ানমারের 235, ভারতের 58, নেপালের 72, ইন্দোনেশিয়ার 19 জন, যার মধ্যে 17 জন পুরুষ ও 2 জন নারী এবং আরও 9 জন অন্যান্য দেশের নাগরিক। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বার্সি ওতমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা কিংবা কাগজপত্র অপব্যবহারের অভিযোগে আটক করা হয় তাদের। কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে, যেন নিয়োগকর্তারা অনুমোদিত বাংলাদেশি কর্মী কোটা মেনে চলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 আন্তর্জাতিক সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।